আমি স্ক্রিনটাকে শেয়ার করছি। ভাই কমল আচ্ছা, তাহলে এবার আমরা শেয়ারটাকে এখান থেকে নিয়ে চলে আসছি ডাউনলোড ডিভিডেন্ড পলিসি। আমাকে একটু বলবি আনমিউট করে, যেটা দেখা যাচ্ছে কি একটু আমাকে একটু জানালে খুব ভালো হয়। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখ তিনটে কোশ্চেন আছে। ফার্স্টে হচ্ছে নাম্বার 4, 5 এন্ড 6। তো ফার্স্টে আমি কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 4টা আমাকে বলেছে জেট কোম্পানি লিমিটেড হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অফ 10 lakh ইন ইকুইটি শেয়ারস অফ ₹100 ইচ। মানে 10 লাখ ইনভেস্ট করেছে হচ্ছে অ্যামাউন্টে, তাহলে নাম্বার অফ শেয়ার আমি ওখান থেকে ক্যালকুলেট করতে পারবো কি? 10 লাখ টাকা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট ইন শেয়ারস, ইকুইটি শেয়ারস, আর এক একটা শেয়ারের দাম হচ্ছে 100 করে, মানে প্রাইস পার শেয়ার হচ্ছে আমার 100 করে। তাহলে নাম্বার অফ শেয়ারস কত হবে? জেট কোম্পানি নাম্বার অফ শেয়ারসটা তাহলে কত হবে? কেউ আমাকে বলবে? এই যে এখানটা দেখ 10 লাখ টাকা এটা অ্যামাউন্টে আছে, আর এক একটা শেয়ার হচ্ছে 100, তাহলে এটাকে যদি ডিভাইড করে দিই, মানে 10 লাখ ডিভাইডেড বাই 100 যদি করি, 10,000 কত তাহলে নাম্বার অফ শেয়ার কত হচ্ছে? স্যার 10,000। 10,000, তাই তো? তাহলে 10,000 হচ্ছে নাম্বার অফ শেয়ার কোম্পানি ইস্যু করেছে। এটা আমরা একটা ইনফরমেশন এক্সট্রা আমরা পেয়ে গেলাম। দ্য প্রফিটেবিলিটি রেট অফ দ্য কোম্পানি ইজ 16%। মানে প্রফিট আর্ন করার যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে 16%, মানে যা ওরা ইনভেস্ট করে তাতে অ্যাভারেজ দেখা যায় যে 16% করে ওরা রিটার্ন পাচ্ছে। আর বলেছে পে আউট রেশিও ইজ 80%, মানে এটা পে আউট রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 80%। আর কস্ট অফ ক্যাপিটাল ইজ হচ্ছে 10%। আর হোয়াট উইল বি দ্য প্রাইস পার শেয়ার অ্যাজ পার ওয়াল্টার মডেল, ডু ইউ কনসিডার দ্য গিভেন পে আউট রেশিও ইজ অপটিমাম? এটা লাস্টের কোশ্চেনটা আমরা পরে বলছি। তার আগে আমরা জানতে চাইছি যে এই যে আমাকে ইনফরমেশন গুলো দিয়েছে, এখান থেকে হচ্ছে প্রাইস পার শেয়ার আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো প্রাইস পার শেয়ার ক্যালকুলেশন করার জন্য তোদের কাছে যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা কি আছে? যে ডি প্লাস, মানে প্রাইস পার শেয়ার হচ্ছে পি, পি ইকুয়াল টু হচ্ছে ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। তো এখানে হচ্ছে কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, পি হচ্ছে প্রাইস পার শেয়ার, ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, আর হচ্ছে ই হচ্ছে আর্নিং পার শেয়ার, আর ডি তো বললাম ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে এই ইনফরমেশন গুলো আমার লাগবে। আমি তো আমি তোদের সাথে শেয়ার করে দিচ্ছি এরকম ভাবে লিখবো। এটা দেখা যাচ্ছে এবার প্রথমটার জন্য। এই দেখ এখানে কি লিখেছে, অ্যাজ পার ওয়ার্ল্ড, পড়া যাচ্ছে এটা? অ্যাজ পার ওয়াল্টার্স মডেল মার্কেট প্রাইস অফ শেয়ার পি ইজ গিভেন বাই, এই ফর্মুলাটা দেখ তোদের দেওয়া আছে ওয়াল্টার মডেলের, কিন্তু তোদের ওখানে শুধু কে লেখা আছে, এখানে কে ই করা আছে, আর কিছু চেঞ্জ নেই। ঠিক আছে, কে আর কে ই দুটোই সেম। তাহলে এখানে হচ্ছে ডি হচ্ছে কি ডিভিডেন্ড পার শেয়ার। তা ডিভিডেন্ড কত পে আউট করছিল ওরা, দেখ কোশ্চেনে বলেছে ডিভিডেন্ড কত পার্সেন্ট দিচ্ছে, 80% করে ডিভিডেন্ড দিচ্ছে বলেছে। তার মানে এখানে দেখ এক একটা শেয়ারের ভ্যালু কত আছে, শেয়ারের ভ্যালু 100, তার 80% হচ্ছে পে আউট করছে, তাহলে ডিভিডেন্ড 80%। তাহলে এখানে আমার ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করলে দেখ আমার চলে আসছে ডিভিডেন্ড পে, ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে আমার 12.80, 80% অফ ₹100 ইন্টু 16%। 100 ইন্টু 16% কারণ কেন নেওয়া হয়েছে, 100 ইন্টু 16%টা নেওয়ার কারণটা এখানটায় দেখ বলা আছে যে প্রফিটেবিলিটি রেট অফ দ্য কোম্পানি, মানে এই এই যে 100 টাকার মধ্যে 16 টাকা হচ্ছে প্রফিট করছে, এই 100 টাকার মধ্যে যে 16 টাকা যে প্রফিট করছে তার 80% হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে। বোঝা গেল? আবার বলছি, 100 টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমি প্রফিট করছি 16 টাকা, 16 টাকার পুরোটাই আমি ডিভিডেন্ড দিচ্ছি না, তার মধ্যে কত ডিভিডেন্ড দিচ্ছি, 80%।
তাহলে আমাকে ক্যালকুলেশন কিভাবে করতে হবে, 100 ইন্টু 16% মানে 16 ইন্টু 80% করলে যেটা বেরোবে, মানে 16 এর 80% করলে যেটা বেরোবে সেইটা আমার হচ্ছে কি বেরোবে, সেটা হলো আমার ডিভিডেন্ড পার শেয়ার। বোঝা গেল ডিভিডেন্ড পার শেয়ারটা কিভাবে ক্যালকুলেশন হলো, আবার বলবো। 100 টাকা আমি ইনভেস্ট করলে আমার 16% হচ্ছে রিটার্ন, মানে 16% হচ্ছে প্রফিট পাচ্ছি আমি। তার মানে 100 টাকায় 16 টাকা প্রফিট হচ্ছে। তাহলে কোনো একটা কোম্পানি যখন যত টাকা প্রফিট করে পুরোটাই কি ডিভিডেন্ড দেয়? দেয় না। তাহলে আমি ধরে নিচ্ছি সেখানে ওরা বলে দিয়েছে 80% হচ্ছে ডিভিডেন্ডটা দিচ্ছে। তাহলে 16%-এর 80% করলে আসছে 12.80। এটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, মানে এক একটা 100 টাকার শেয়ারের এগেনস্টে 12 টাকা 80 পয়সা, মানে 12.80। এইটা হচ্ছে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। আর হচ্ছে দ্য রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা তো দিয়েই দিয়েছে, 16% আমরা পেয়েছি, এই যে 16% করে রিটার্ন দিচ্ছে। তার মানে 16%টাকে এইভাবে লিখতে হবে 0.16, মানে 16% মানে হচ্ছে 16/100, 16% মানে হচ্ছে 16/100, সেই জন্য হচ্ছে 0.16 এই ফর্মে লিখবো। কে ই, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল এখানে বলা আছে, দেখ কোশ্চেনে, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমাকে কত দিয়েছে, এই যে কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%, তাহলে 10% মানে 10/100 মানে 0.10। এত অব্দি সবার ক্লিয়ার? ক্লিয়ার না হলে বল, আমাকে আগে ইনফরমেশন গুলো ওখান থেকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে ইনফরমেশন পেয়ে গেলাম। ক্লিয়ার এত অব্দি? আছে সবাই হ্যাঁ নাকি? স্যার। ওকে ওকে। Yes, sir. তাহলে ই হচ্ছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কত? 16% অফ 100, মানে 16% করে আর্নিং হচ্ছে, সেটা দিয়ে দিয়েছিল। এই যে রেট অফ রিটার্নটাই হচ্ছে আমার 16%। তাহলে দেখ এইখানে ডিভিডেন্ড পার শেয়ার আর আর্নিং পার শেয়ারের দুটো দেখ অ্যামাউন্ট দুটো আলাদা আছে। আর্নিং পার শেয়ার মানে এক একটা শেয়ারের এগেনস্টে কত টাকা করে আর্নিং করেছে, মানে 16 করে আর্নিং হয়েছিল, কিন্তু এই 16 এর মধ্যে 12.80 টাকা হচ্ছে ডিভিডেন্ড হিসাবে শেয়ার হোল্ডারদের দেওয়া হচ্ছে। ওইখানে যে বলছিল যে আমরা যেটা পাচ্ছি, আমরা কোনটা পাচ্ছি, এই 12.80, এই টাকাটা আমরা ডিভিডেন্ড হিসাবে পাচ্ছি। আচ্ছা এক্স্যাক্টলি কি আমরা 12.80 পাই? কেউ আমাকে বলবে যে কোম্পানি যত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেই টোটাল টাকাটাই কি আমরা ডিভিডেন্ড পাই? কেউ একটু আনমিউট করে বলুক। এই জায়গাগুলো বুঝতে হবে একটু, তাহলে কি হবে জিনিসগুলো, অনেকগুলো ইনফরমেশন এখান থেকে আমরা পাবো, শেখা হবে। মানে একটা কোম্পানি বললো আমি 12.80 করে ডিভিডেন্ড দিচ্ছি পার শেয়ার, হয়েছে? তাহলে এই 12.80 টাকাটা কি আমি হাতে পাবো? আমার ব্যাংক অ্যাকাউন্টে কি 12.80 জমা পড়বে না পড়বে না? কেউ আমাকে একটু বলুক। আমি 100 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, কোম্পানি বললো তোমাকে 12.80 তোমাকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, তাহলে এইটা কি আমি ডিভিডেন্ড পাবো? আমার অ্যাকাউন্টে কি 12.80 আসবে? কেউ কিছু বলছে না। আসবে না, কারণ হচ্ছে তোরা একটা ট্যাক্সের কথা বলেছিস, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। এইটা শুনেছিস আগে কখনো? ডিডিটি, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, এই টার্মটা শোনা আছে? কেউ শোনেনি, আমিই শুনেছি মনে হচ্ছে। হ্যালো, কই হ্যাঁ? হ্যাঁ স্যার আছি। কোথায় সারা শব্দ পাচ্ছি না তো। একটু সারা শব্দ দে, হ্যাঁ বা না, জানতেই পারিস বা নাও জানতে পারিস, কোনো অসুবিধা নেই, না জানলে তো আমি জানাবোই, জানানোর জন্য আছি। আচ্ছা 12.80 থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স কেটে আমার অ্যাকাউন্টে এসে জমা হবে। ঠিক আছে, এই টাকাটাও আমরা হাতে পাইনি, এটা জানার জন্য বললাম। আচ্ছা এবার তাহলে আমরা সবগুলো ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে যেটা ফর্মুলা ছিল ওয়াল্টার মডেলের ফর্মুলা, পি ইকুয়াল টু ডি প্লাস আর বাই কে ইন্টু ডি মাইনাস ই, সরি ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে অর কে ই। তাহলে এই যে ফর্মুলাটার মধ্যে যদি বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশনটা ঠিক মতন করতে হবে, এটা দায়িত্ব নিয়ে, এই দায়িত্বটা তোদেরই, ক্যালকুলেশন তোরা খুব সুন্দর করিস, সেই জন্য এই ক্যালকুলেশনটা তোদেরকে করতে হবে। করে দেখ এখানে কত বেরিয়েছে, 179.20। তার মানে এটা কি বেরোলো, সো দ্য প্রাইস পার শেয়ার অফ
ওয়াল্টার মডেল ইজ 179.20, যেটা ওরা ফার্স্টে কোশ্চেন নাম্বার 1-এ যেটা জানতে চেয়েছিল। কোশ্চেন নাম্বার 1-এ ওরা যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কিছুই না, ওয়াল্টার মডেলের ফর্মুলায় বসাতে হবে। ফর্মুলায় বসানোর আগে আমাকে এই ইনফরমেশন গুলো বার করে নিতে হবে। ঠিক আছে, ডি, আর, কে, ই, আর এই কটা আইটেমকে আমাকে যদি জানা থাকে তাহলে আমি প্রাইস পার শেয়ার আমি বার করে নিতে পারবো। তাহলে ফার্স্ট কেসটা যেটা বলেছিল, দ্য প্রাইস পার শেয়ার অ্যাজ ওয়াল্টার মডেল ইজ 179.20। এবার সেকেন্ড অপশনটা এবার আমি যাই। সেকেন্ড অপশনটা ওরা বলেছিল, ডু ইউ কনসিডার দ্য গিভেন পে আউট রেশিও ইজ অপটিমাম। আচ্ছা, ওয়াল্টার মডেলে একটা কথা দেখবি বলা আছে যে ডিভিডেন্ড, এই যে আমরা এখানে বলছে ডু ইউ কনসিডার দ্য গিভেন পে আউট রেশিও ইজ অপটিমাম। এই যে ডিভিডেন্ড পে আউট যেটা হচ্ছে সেইটা কি অপটিমাম রেশিও, এই রেশিওটা জানতে চেয়েছে। এই ডিভিডেন্ড পে আউট রেশিওটা কখন আমাকে মানে, এবার অপটিমাম হতে গেলে হচ্ছে কি মানে আমাকে করতে হবে সেটা হচ্ছে শেয়ারের ভ্যালুটা আমাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে শেয়ারের ভ্যালুটা আমার কত এসছে এখানে 179.20। তাহলে যদি এইটার থেকে যদি আমাকে যতটা পারবো এটা থেকে আমাকে বাড়াতে হবে, এটা থেকে বাড়িয়ে ম্যাক্সিমাম জায়গায় যদি আমি পৌঁছাতে পারি তখন বলবো যে ডিভিডেন্ড পে আউট রেশিওটা আমার অপটিমাম, তখন বলতে পারবো। তাহলে সেটার জন্য একটুখানি নিচের লেখাটাকে একটু ফলো কর, লেখাটাকে একটু দেখ। বলছে হেয়ার আর ইজ গ্রেটার দেন কে। আর মানে হচ্ছে আর কিছু ইনভেস্টমেন্ট, আর কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আর হচ্ছে 0.16 আর কস্ট অফ ক্যাপিটাল 10%, দ্যাট ইজ দ্য ফার্ম ইজ গ্রোথ ফার্ম। এই ফার্মটা হচ্ছে গ্রোথ ফার্ম, সব ঠিক আছে। হেন্স উই ক্যান নট কনসিডার দ্য গিভেন পে আউট রেশিও ইজ অ্যাজ অপটিমাম। মানে যে ডিভিডেন্ড পে আউট রেশিওটা যেটা দিচ্ছে সেটা কিন্তু অপটিমাম নয়। দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 0। In such situation, the price per share will be এই যে দেখ জিরো বসানো হয়েছে, এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিওটা। ডিভিডেন্ড পে আউট রেশিওর এই পোর্শনটায় যদি আমি ডিভিডেন্ডটাকে এইখানে কোশ্চেনটা যাই, এই যে ডিভিডেন্ডের জায়গায় ডিভিডেন্ডটা যদি আমরা জিরো করে দিই, কোনো যদি ডিভিডেন্ড না দিই, তাহলে বলছে যে এখানে শেয়ারের ভ্যালুয়েশনটা আমার এখানে ম্যাক্সিমাম হবে। এবং সেটাতে কত এসছে দেখ, 256, হুইচ ইজ গ্রেটার দেন 179.20। তাহলে আমাকে এই লেখাটা লিখতে হবে যে কি লিখবো, এয়ার আর ইজ গ্রেটার দেন কে, দ্যাট ইজ দ্য ফার্ম ইজ এ গ্রোথ ফার্ম, হেন্স we cannot consider the given payout ratio is optimum. The optimum dividend payout ratio should be 0. In such situation, the price per share will be as follows. তাহলে নতুন করে আবার ওই ফর্মুলাটা দেখ, ডি এর জায়গাগুলোতে জিরো বসানো হয়ে গেছে। তাহলে ডি এর জায়গাতে যদি জিরো বসাই তাহলে শেয়ারের ভ্যালুটা আমার ম্যাক্সিমাম হবে। আগেরটা ছিল 179.20, তার মানে এটা অপটিমাম ছিল না, সেই জন্যই এই কথাটা এখানে বলা হয়েছে। এখানে দেখ শেয়ারের ভ্যালু কত বেরিয়েছে, 256, which is greater than 179.20। কারোর যদি কোনো কোয়ারিজ বা কোশ্চেন থাকে আমাকে বলতে পারিস। তাহলে ওয়াল্টার মডেল আমাকে যেটা কি করতে হবে আমি আরেকবার ছোট্ট করে বলে দিই। ওয়াল্টার মডেলের ফর্মুলাটা আমাকে মাথায় রাখতে হবে এবং রেখে ওই ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করতে হবে। কি কি ইনফরমেশন, ডি মানে ডিভিডেন্ড পার শেয়ার, আর আর এর ভ্যালু বার করতে হবে। আর এর ভ্যালুটা কি, আর হচ্ছে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর কে হচ্ছে কস্ট অফ ইকুইটি, আর ই হচ্ছে আর্নিং পার শেয়ার। এগুলো আমাকে বার করতে হবে। এইগুলো বার করার জন্য ইনফরমেশন গুলো ওরা অনেক সময় চেঞ্জ করে দেবে। আমরা যখন বিভিন্ন টাইপের অঙ্ক করেছি, এই যে লাস্ট দিন একটা অঙ্ক করছিলাম যে আমরা কি পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশনের সময় আমাকে ইনফরমেশনটা ঘুরিয়ে দিয়েছি, তাই তো? তাহলে সেরকম ইনফরমেশন যদি ঘুরিয়ে দেয় আমাকেও ঘুরিয়ে এইখানে ডি, আর, কে আর ই এর ভ্যালুটাকে বার করে নিতে হবে। এই ভ্যালুগুলোকে যদি বার করে নিতে পারি তাহলে ওয়াল্টার মডেলে আমরা শেয়ারের ভ্যালুয়েশন করতে পারবো। কারোর কোনো কনফিউশন আছে এত অবধিতে? আমাকে একটু বলুক। এত অবধি ঠিক আছে? এত অবধি ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখতে পাবো না রে, একটু আনমিউট করে বলতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে।
चलो आगे बढ़ते हैं नेक्स्ट प्रॉब्लम। नेক্সট প্রবলেমটা কি আছে, কোশ্চেন নাম্বার 5 টায় চলে যাও। এখানে দেখ কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার অফ এ কোম্পানি অ্যাজ পার ওয়াল্টার মডেল। ঠিক আছে, ওয়াল্টার মডেলে আমাকে বার করতে হবে মার্কেট প্রাইস অফ শেয়ার, মানে সেম ফর্মুলা ইউজ করব, কিন্তু ইনফরমেশন গুলো দেখ একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইনফরমেশন গুলো একটুখানি চেঞ্জ হয়েছে। ফার্স্টে কি আছে, আর্নিং আফটার ট্যাক্স, ইএটি যেটা পড়েছিলাম, আর্নিং আফটার ট্যাক্স বা পিএটি মানে প্রফিট আফটার ট্যাক্স, সেটা হচ্ছে 15 lakhs, 15 লাখ টাকা হচ্ছে প্রফিট করেছে। নাম্বার অফ ইকুইটি শেয়ার কত আছে, আউটস্ট্যান্ডিং 3 লাখ, মানে 3 লাখ টাকা হচ্ছে ইকুইটি শেয়ার হচ্ছে আমাদের রয়েছে। তাহলে দেখ আর্নিং পার শেয়ার তাহলে কত ক্যালকুলেশন করে নিতে পারবো তো আমরা, ইটা 15 লাখ টাকা টোটাল আর্নিং হয়েছে আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 3 লাখ, তাহলে এক একটা শেয়ারে কত টাকা করে আর্নিং হয়েছে, কি করে বার করব? ইটা ই এর ভ্যালু আর্নিং পার শেয়ার, টোটাল আর্নিং ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার করলেই বেরিয়ে যাবে। টোটাল আর্নিং এখানে কত আছে, 15 lakhs, আর নাম্বার অফ শেয়ার কত আছে 3 লাখ, তাহলে 15 lakhs কে 3 লাখ দিয়ে ডিভাইড করলে কত আসবে? একটু আনমিউট করা হোক এবং Five. বলা হোক কত কত কিতনা? 5. 5। তাহলে আর্নিং পার শেয়ার ই এর ভ্যালু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ডিভিডেন্ড পেইড করেছে দেখ বলেছে 6 লাখ, আর নাম্বার অফ শেয়ার আছে 3 লাখ, তাহলে টোটাল ডিভিডেন্ড দিয়েছি, মানে আমার 15 লাখ টাকা আর্নিং হয়েছিল, কিন্তু 15 লাখ টাকা পুরোটাই তো ডিভিডেন্ড দিইনি, ডিভিডেন্ড দিয়েছি আমি 6 লাখ টাকা, তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কত হবে? তাহলে 6 লাখ, 6 লাখ ডিভাইডেড বাই 3 লাখ করলে যেটা হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, মানে ডি এর ভ্যালু। তাহলে ডি এর ভ্যালু কত হবে? 2. ডিভিডেন্ড টু 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 ইকো হলো মনে হলো একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আর্নিং পার শেয়ার পেলাম, ডিভিডেন্ড পার শেয়ার পেয়ে গেছি, দুটো জিনিস পেয়ে গেছি। প্রাইস আর্নিং রেশিও দিয়েছে 10, আর রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিয়েছে 20%। তাহলে এই দুটোকে কিভাবে কাজে লাগিয়েছিলাম আগেরটায় মনে আছে, তাহলে সেইভাবে আমরা আবার ক্যালকুলেশন করব। এখানে বলেছে হোয়াট ইজ দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও ইন দিস কেস, তাহলে অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও আগের মতনই থাকবে। তার মানে অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 0 হয় তাহলে শেয়ারের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সেইটা এবার ক্যালকুলেশনটা আমি এখানে ওদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। চলে আসছি আমরা, অ্যাজ পার ওয়াল্টার মডেল দ্য মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার বলে আবার সেই আগের মতন ফর্মুলা লিখেছি। পি, পি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখ তারপরে ডি এর ভ্যালু ক্যালকুলেশন করেছিস তোরা, ডিভিডেন্ড পার শেয়ার, তাহলে টোটাল ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড পেইড করেছে ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, টু 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 টু, এই যে যেটা বের করেছিলি 6 লাখ ডিভাইডেড বাই 3 লাখ, তাই তো? ঠিক আছে, ওকে। Yes, sir. শোনাই যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না তোদের কথা। আচ্ছা, তারপরে আর হচ্ছে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট 20%, 20% মানে আমরা জানি 20/100 মানে 0.20। এইবার দেখ কেই, কেইটা কিন্তু এখানে ক্যাপিটালাইজেশন রেট আমাকে যেটা দিয়েছে সেটা 1 বাই প্রাইস আর্নিং রেশিও করলে, পি বাই ই রেশিও মানে প্রাইস আর্নিং রেশিও, এটা কিন্তু মাইনাস না, প্রাইস মাইনাস আর্নিং রেশিও না, এটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, প্রাইস আর্নিং কথাটা একসাথে হবে, মাঝখানে এটা হাইফেন হবে, নট মাইনাস। ওকে, এটা মাইনাস বলে আবার ভুল করিস না। দেখ পরে লিখেছে পি বাই ই রেশিও মানে প্রাইস আর্নিং রেশিও, তাহলে 1 বাই, তাহলে 10 করলে পেয়ে যাচ্ছি আমার প্রাইস আর্নিং রেশিও কত, 0.10। আর ই হচ্ছে একটু, এটা আমরা ক্যালকুলেশন করেই রেখেছি, ই হচ্ছে আমার আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার মানে টোটাল আর্নিং কত হয়েছিল 15 lakhs, আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 3 লাখ, তাহলে 15 lakhs বাই 3 লাখ করলে আসছে 5। তাহলে আমি কি কি ভ্যালু পেয়ে গেলাম, সবগুলো ভ্যালু পেয়ে গেছি, ডিভিডেন্ড পার শেয়ার পেয়েছি, আর এর ভ্যালু পেয়েছি, রেট অফ রিটার্ন পেয়েছি, কে ই পেয়েছি মানে কস্ট অফ ইকুইটি পেয়ে গেছি, ই হচ্ছে আর্নিং পার শেয়ার পেয়ে গেছি। নাও পুটিং দ্য ভ্যালুস, এবার ভ্যালু গুলো পুট করেছি, তাহলে পি ইকুয়াল টু ডিভিডেন্ড পার শেয়ার, এই যে ডি এখানে আর একটা ডি এখানে ভ্যালু পুট হবে, ই হচ্ছে আর্নিং পার শেয়ার, আর ডিভাইড এখানে হচ্ছে কে আর বাই কে ই ডিভাইডেড বাই কে ই,
করলে ক্যালকুলেশন করলে আসছে 80। এবার আগের মতন আবার লিখতে বলেছে ওরা, যেহেতু জানতে চেয়েছিল, তাহলে এখানে কি আছে, অ্যাজ দ্য ফার্ম ইজ এ গ্রোথ ফার্ম where r is greater than k, r হচ্ছে 0.20 আর এটা হচ্ছে 0.10, তাহলে r is greater than k and the optimum dividend payout ratio should be 0। ঠিক আছে, অপটিমাম পে আউট রেশিও হচ্ছে, তাহলে আমাকে 0 হলেই আমার শেয়ারের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। দেখবি যে অ্যাকাউন্টিং গাইডলাইন্স বলে যেটা ডিভিডেন্ড ডিসিশনে দিয়েছি, ওখানে দেখবি দেওয়া আছে, ওখানে কিছু অ্যাজাম্পশনসও দেওয়া আছে। ঠিক আছে, ওইখানে দেখবি দেখবি লেখা আছে, নারকেল করে লেখা আছে। একটু যদি নোটসটা হাতের কাছে থাকে একটু দেখে নে। when r is greater than k, r মানে হচ্ছে আমার, r মানে কি, রেট অফ রিটার্ন is greater than cost of capital, মানে cost of equity, is generally refers to a situation of growth of the firm which have an abundance of profitable investment opportunities. So r is greater than k, and when r is greater than k, the dividend payout ratio should be 0। therefore p will be maximum when d equal to 0। মানে p এর ভ্যালু, p মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ারটা, তখনই ম্যাক্সিমাম হবে যদি এই d এর ভ্যালুটা আমার, আর এই d এর ভ্যালুটা যদি 0 পুট করি, তাহলে আমার এই p এর ভ্যালুটা সবচেয়ে বেশি হবে। তাহলে এবার হচ্ছে r is greater than k, তাহলে লেস দেন যদি k হয় তাহলে কি হবে, লেস দেন যদি k হয় তাহলে এখানে টোটাল ম্যাক্সিমাম মানে পুরো 100% যদি ডিভিডেন্ড দিই, তাহলে এটা আমার হচ্ছে, তখন হচ্ছে p will be ম্যাক্সিমাম যদি ই আর ডি টা সমান হয়। ই ই মানে ই আর ডি, মানে এটা হচ্ছে ই আর এটা ডি, এই দুটো যদি সমান হয় তাহলেও এটা 0 হয়ে যাবে। ই মানে হচ্ছে আর্নিং পার শেয়ার আর ডিভিডেন্ড পার শেয়ার, এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলেও কিন্তু আমার শেয়ারের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। মানে আলটিমেট এই জায়গাটাকে আমাকে দেখতে বলছে। আর আর ইকুয়াল টু কে হলে কি হবে, ওয়ান ডিভিডেন্ড পলিসি এখানে হবে, দেয়ারফর আর ইকুয়াল টু কে, দেয়ার ইজ নো ওয়ান অপটিমাম ডিভিডেন্ড পলিসি ইজ টেকেন। ঠিক আছে, তার মানে যদি যদি আমার আর আর কে দুটো সমান হয়ে যায়, মানে এখানে আর ইজ গ্রেটার দেন কে আছে, মানে দুটোই আমার সেম হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু অপটিমাম রেশিওর মধ্যে নেই বা ডিভিডেন্ড। এবার কারোর কিছু কোয়ারিজ থাকলে আমাকে বলতে পারিস। তাহলে তিনটে কোশ্চেনের মধ্যে দুটো আমাদের সলভ হয়ে গেল, তাই তো? আচ্ছা, আচ্ছা, শেয়ার শেয়ার করাটা কি স্টপ করব? স্যার আপনি 6 নম্বর কোশ্চেনটা তো বললেন না, 4 আর 5 তো বললেন, বড়টা তোদের জন্য রেখেছি। এখানে দেখ, ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইকুইটি শেয়ার অফ ইচ অফ দ্য ফলোইং থ্রি কোম্পানিজ অ্যাকর্ডিং টু, মানে এখানে তোকে টেবিল বানিয়ে নিতে হবে। মানে একটা নীল, একটা 25%, একটা 75%, মানে 3 × 3, মানে 9টা আমাকে ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। এগুলোতে যেমন একটা একটা করে ক্যালকুলেশন হয়েছে, এখানে 9টা ক্যালকুলেশন হবে, আর কিছুই না। দেখ এখানে, দেখ অ্যান্সারে দেখ 9টা ক্যালকুলেশন করা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, শেয়ারিংটা কি স্টপ করব? কেউ একটু বলুন। Yes, sir. ওকে, Yes, sir. থ্যাংক ইউ। হয়ে গেছে, আউট করে দিই। এবার বল তোদের কি কোয়ারিজ আছে বা কোশ্চেন আছে? আচ্ছা, রেকর্ডিংটাকেও তাহলে অফ করে দিই, তাহলে তোদের সুবিধা হবে পরে ইউটিউবটা থেকে দেখতে। স্টপ রেকর্ড।